লিস্ট অফ হেডিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এর সময় সব সময় ছোট প্যারাগ্রাফগুলোকে বেশি গুরুত্ব দিতে হয়। আপনি যখন প্রথম নেম ম্যাচিং এর আনসারটা বের করবেন বা প্রথম লিস্ট অফ হেডিং এর আনসারটা বের করবেন, আপনি যে প্যারাগ্রাফ থেকে বের করবেন বা যে জায়গা থেকে বের করবেন ওই জায়গাটা পড়ার আগ পর্যন্ত অপশনগুলো পড়বেন না। লিস্ট অফ হেডিংস আইএলটিএস রিডিং এর অন্যতম একটা কঠিন প্রশ্ন লিস্ট অফ হেডিং। তবে আমি মনে করি লিস্ট অফ হেডিং অতটুকু কঠিন না যতটুকু আমরা কঠিন মনে করি। একজন 5.5 থেকে 6 টার্গেট ওয়ালা স্টুডেন্টে যদি বলে আইএলটিএস রিডিং এর লিস্ট অফ হেডিং কঠিন, সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না। এটা কারণটা হচ্ছে গিয়ে লিস্ট অফ হেডিং আপনাকে কে বলেছে সবগুলো কারেক্ট করতে হবে। শূন্যস্থান যখন পরীক্ষায় আসবে তখন আপনাকে সবগুলোই কারেক্ট করতে হবে, এই মেন্টালিটি আপনার থাকতেই হবে। না আপনি কি শূন্যস্থান এভাবে আনসার দেন যে 5টার মধ্যে 3টা কারেক্ট করব, 2টা মিস্টেক করব, এরকম এই মেন্টালিটি নিয়ে কি কেউ শূন্যস্থান আনসার দেয়? শূন্যস্থানের টার্গেট থাকে ফুল, কিন্তু লিস্ট অফ হেডিং এ আপনার মাইন্ড সেটআপ দিতে হবে যে অর্ধেক না, অর্ধেক না, চেষ্টা করব সবগুলো কারেক্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু সবগুলোকে সমান গুরুত্ব দিব না। এখন আসেন একটা, যেহেতু লিস্ট অফ হেডিং সামনে আছে, লিস্ট অফ হেডিং এর বেলায় প্রথমে মিসকনসেপশনগুলো মাথা থেকে সরাতে হবে। লিস্ট অফ হেডিং এর আনসার আইএলটিএস রিডিং এর লিস্ট অফ হেডিং এর আনসার কোথায় থাকে এটা কনফার্ম না। প্যাসেজের প্রথম মানে প্যারাগ্রাফের প্রথম লাইনে থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে। এখন এমন একটা প্যাসেজ আমার সামনে আসলো, দেখি কি এখানে আছে। এই যে লিস্ট অফ হেডিং আনসার দেওয়ার আগে প্রথমে দেখবেন ওই একই প্যাসেজে আর কি কি প্রশ্ন আছে, এটা হচ্ছে কি প্রথম শর্ত। তো এখানে শূন্যস্থান আছে, এই যে শূন্যস্থান আছে, আছে শূন্যস্থান আছে, আবার নেম ম্যাচিংও আছে, নেম ম্যাচিংও আছে না, নেম ম্যাচিং আছে। এখন লিস্ট অফ হেডিং এর যে অপশনগুলো আছে অপশনগুলোকে প্রথমে পড়ার দরকার নেই, একটা প্যারাগ্রাফ পড়ার পর তারপর সব অপশনগুলো ভালো করে পড়বো। এখন আমি যেটা করি, এখানে তো টাইমের একটা ব্যাপার আছে, আপনাকে তো টাইম দিয়েছে ফিক্সড। তো লিস্ট অফ হেডিং এর যে আনসার দিবেন প্রথমে প্রথম কাজটা হচ্ছে লিস্ট অফ হেডিং এর সাথে সাথে ওই প্যারাগ্রাফ প্যাসেজে আর কি কি প্রশ্ন আসছে, কি আসছে, নেম ম্যাচিং, আর কি আসছে, শূন্যস্থান 3টা। এখন আপনার ইচ্ছা, আপনি শূন্যস্থানটাকে টার্গেট দিয়ে শুরু করবেন নাকি নেম ম্যাচিং কে টার্গেট দিয়ে শুরু করবেন। মানে লিস্ট অফ হেডিং যেন আপনার প্রথম টার্গেট না হয়। লিস্ট অফ হেডিং কেন টার্গেট নেবেন আপনি? ধরেন আপনি এ থেকে শুরু করলেন, এতে শুধুমাত্র লিস্ট অফ হেডিং একটা আছে, কিন্তু ওইখানে শূন্যস্থান আছে না নেম ম্যাচিং আছে এটা তো আপনি জানেন না, জানেন? এই জন্য কি করবেন, আপনি দেখেন শূন্যস্থান যেটা আছে, যেমন এখানে লেখা আছে ফর জন ইস্টুড, ইস্টুডের নাম আসছে হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফে, তাহলে এ বি পড়বেন কেন আপনি? প্রথমে আপনি এ বি পড়বেন কেন? এ বি তে শূন্যস্থান নাই, কারণ এ বি তে মধ্যে তো জন ইস্টুডের নাম নাই। এখন কেউ যদি এ বি দিয়ে পড়া শুরু করে, মানে প্রথমে এ নম্বর প্যারাগ্রাফ পড়ে, বলবো সে খুবই স্মার্ট অথবা সে বোকা। যার টার্গেট 9 আউট অফ 9 সে প্যারাগ্রাফ এ থেকেই শুরু করবে। আর যার টার্গেট না রে বাবা আমি কোনোভাবেই 10টা 9টা আনসার দিই প্যাসেজ 2 তে, সে ভাববে যে দেখি কোন প্যারাগ্রাফ আগে পড়লে লাভ বেশি। তাহলে আপনি জেনে গেছেন যে, ধরেন আপনি জেনে গেছেন ডি নম্বর প্যারাগ্রাফে হচ্ছে শূন্যস্থান শুরু, তাহলে আপনি আগে কোন প্যারাগ্রাফ পড়বেন? ডি। আগে কখনো আপনি এ বি সি পড়বেন না। গেল এক স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজি যেটা হচ্ছে গিয়ে, এখানে যে নেম ম্যাচিং গুলো আছে, নেম ম্যাচিং এ কিন্তু নাম কিন্তু সিরিয়াল মেইনটেইন করে। আপনাকে এক ঢিলে এখন 2 পাখি শিখিয়ে দিই। নেম ম্যাচিং এ প্রশ্নের মধ্যে যে অংশটা থাকে এটা সিরিয়াল মেইনটেইন করে। অনেক সময় দেখবেন এরা থাকে প্রশ্নে আর এরা থাকে ওইখানে। একটু আগে দেখছেন না যে নামগুলো এখানে দিয়েছে আর প্রশ্নগুলো এখানে দিয়েছে, আর এখানে করেছে উল্টা, নামগুলো দিয়েছে প্রশ্নের সিরিয়ালে আর স্টেটমেন্টগুলো দিয়েছে আলাদা। এখন বেশিরভাগ স্টুডেন্ট কি করে না, প্রশ্ন পড়ে না। নেম ম্যাচিং যদি কোনোদিন পরীক্ষায় আসে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগে নেম ম্যাচিং এর প্রত্যেকটা নেম প্যাসেজ থেকে দাগায় নেন, খুব বড় একটা হেল্প হবে। দ্যাটস আ টেকনিক। নেম ম্যাচিং যদি কোনো আইএলটিএস রিডিং প্যাসেজ 1 বা 2 তে আসে, আগে কি করবেন, গিয়েই প্রত্যেকটা নেমকে আগে খুঁজে বের করবেন। লাভ কি হবে, লাভটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। এখানে 3 জন ব্যক্তির নাম আছে, পিটার টুহাই, তারপর হচ্ছে থমাস গডস, আর জন ইস্টুড, ফ্রাঙ্কোইস উমেলসফেল্ড। এটা নিয়ে একটা স্পেশাল ক্লাস ছিল ইউটিউবে। পিটার টুহাই, আমি সময় বাঁচানোর জন্য বলছি, পিটার টুহাই শুধুমাত্র এ নম্বর প্যারাগ্রাফে আছে। তার মানে এ নম্বর যদি পড়ি মিনিমাম 2টা প্রশ্ন উত্তর পাবো, একটা হচ্ছে নেম ম্যাচিং আর একটা হচ্ছে লিস্ট অফ হেডিং। কারণ লিস্ট অফ হেডিং প্রত্যেক প্যারাগ্রাফে কটা থাকে आंसर? একটা। থমাস গড সম্ভবত বির মাঝে আছে, তাহলে বির মধ্যে আর 2টা প্রশ্ন উত্তর আছে। তাহলে আপনি কিন্তু জেনে গেছেন যে এ আর বির মধ্যে আমার 4টা প্রশ্ন উত্তর আছে। জন ইস্টুড সি তেও আছে, সরি ডি তেও আছে, ই তেও আছে। জন ইস্টুডের নাম ডি তে আছে, ই তে আছে, সুতরাং জন ইস্টুডকে আগে বের করতে যাবেন না, কারণ তার নামটা রিপিট হয়ে যাবে। ফ্রাঙ্কোইস উমেলসফেল্ড হচ্ছে গিয়ে সর্বশেষে আছে। এখন আসেন, এই দেখেন ফ্রাঙ্কোইস সাইকোলজিস্ট, ফ্রাঙ্কোইস উমেলসফেল্ড। এখন এই প্যারাগ্রাফটা ছোট না বড়?
লিস্ট অফ হেডিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং এর সময় সব সময় ছোট প্যারাগ্রাফগুলোকে বেশি গুরুত্ব দিতে হয়। এখন এই জায়গা পড়লে আমি দুইটা উত্তর কারেক্টলি পাচ্ছি, আমি কনফার্ম পেয়ে যাচ্ছি। শূন্যস্থান আছে কিনা জানি না, আমার দরকার নেই, এটা আপনার শূন্যস্থানটা আলোচ্য বিষয় না। এই প্যারাগ্রাফ পড়লে অন্তত আমি দুইটা প্রশ্নের উত্তর পাবো, এটা কনফার্ম। এখানে তো একটা লিস্ট অফ হেডিং অবশ্যই আছে, আর নেম ম্যাচিং এর তো এই ব্যক্তির নামও পেয়ে গেছে, এই নাম আর কোথাও নেই, এখানেই আছে। এখন আপনি বলবেন স্যার আপনি তো আগে থেকে মুখস্থ করে আসছেন যে এই ব্যক্তির নাম এখানেই আছে আর কোথাও নেই, আপনি জানলেন কিভাবে? কেউ কি এই উত্তর দিতে পারবেন? দেখি কমন সেন্স খাটান তো। এই ব্যক্তির নাম এই প্যাসেজের এখানে ছাড়া আর কোথাও নাই, উপরে নাই, এটা আমি আগে থেকে প্যাসেজ না পড়ে জানবো কিভাবে? এক্স্যাক্টলি, পরিচয় দিয়ে দিয়েছে। আমি কি প্রত্যেকবার বলবো আমার নাম আবু বকর সিদ্দিক পারভেজ, আমি আমার নাম আবু বকর সিদ্দিক পারভেজ বারবার বলবো? বা আমি আমার মাকে ফোন করে বলবো আম্মা আমি আবু বকর সিদ্দিক পারভেজ বলছি, বলবো? প্রথমবার যখন কেউ তার পরিচয় দেয়, নাম বলে, তখন তার নামটা ফুল বলে প্লাস নামের সাথে তার পরিচয়টা দেয়। দেখেন, সাইকোলজিস্ট ফ্রাঙ্কোইস সুমেলসফেন্ডার স্পেকুলেটস দ্যাট আওয়ার ওভার কানেক্টেড লাইফস্টাইল মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোরডেম। এটা একটা সত্য একটা কথা হচ্ছে যে প্যাসেজের মানে প্যারাগ্রাফের প্রথম লাইনে লিস্ট অফ হেডিং এর একটা কিওয়ার্ড থাকে, ক্লু থাকে, কিন্তু ধরতে পারবেন না। ডক্টর সারা যেমন ভাইরাস ব্যাকটেরিয়া কেউ বুঝে না, বিষয়টা হচ্ছে কিরকম। এই জন্য ঢালাওভাবে যদি বলি যে প্যাসেজের প্রথম লাইনেই আনসার থাকে, মানে প্যারাগ্রাফের প্রথম লাইনে লিস্ট অফ হেডিং এর আনসার থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় বাটপাড়ি, এটা বলা যাবে না, এটা রিস্কি। ছোট একটা প্যারাগ্রাফ ফুল পড়লে সমস্যা হবে। পড়ি আমরা। সাইকোলজিস্ট ফ্রাঙ্কোইস সুমেলসফেন্ডার স্পেকুলেটস, এখন স্পেকুলেটস হতে জানে না, ধরেন স্পেকুলেটস হতে স্পেকুলেট that our over connected lifestyles might be a new source of boredom. নিউ সোর্স মানে নতুন উৎস, বোরডেম মানে বিরক্তি ভাব। অর্থাৎ আমরা যে ওভার কানেক্টেড বুঝেন, মানে সবকিছুতে আমরা নাক গলাই। আমরা মার্কেটেও যাই মার্কেট করতে, আবার আরেকজনের সমস্যা সমাধান করতে যাই, নিজের সমস্যা সমাধান করতে যাই, সবকিছু করতে চলে যাই। তো এখানে উনি বলতেছেন যে our over connected lifestyles might even be a new source of boredom. উনি বলতেছেন কি যে আমরা যে ওভার কানেক্টেড, আমাদের লাইফটা যে বেশি ওভার কানেক্টেড, মানে সবকিছুতে যে আমরা নাক গলাই, এটা হতে পারে বিরক্তি হওয়ার আরেকটা নতুন উৎস। আমি কি লিস্ট অফ হেডিং এর অপশনগুলো পড়েছি আগে? নেম ম্যাচিং এর অপশনগুলো আগে পড়েছি? না পড়ায় আমার সুবিধা হয়েছে বেশি। আপনি যখন প্রথম নেম ম্যাচিং বার করবেন, বা প্রথম লিস্ট অফ হেডিং বের করবেন, বা প্রথম প্যারাগ্রাফ ম্যাচিং বের করবেন, আমি মনে করি প্যারাগ্রাফ ম্যাচিং এটা বাদ দিলাম, লিস্ট অফ হেডিং এবং নেম ম্যাচিং এর বেলায় প্রথম প্রশ্নের উত্তর যখন বের করবেন, তখন অপশনগুলো না পড়াই ভালো। আপনি বায়াসড হওয়ার সম্ভাবনা কম থাকবে। আবারও বলি কথাটা, আপনি যখন প্রথম নেম ম্যাচিং এর আনসারটা বের করবেন, বা প্রথম লিস্ট অফ হেডিং এর আনসারটা বের করবেন, আপনি যে প্যারাগ্রাফ থেকে বের করবেন বা যে জায়গা থেকে বের করবেন, ওই জায়গাটা পড়ার আগ পর্যন্ত অপশনগুলো পড়বেন না। তাহলে এই প্রশ্ন দেখেন, আমরা লিস্ট অফ হেডিং এর অপশনগুলো পড়েছি? পড়ি নাই। আবার নেম ম্যাচিং এর অপশনগুলো পড়েছি? পড়ি নাই। এখন লাভটা কি হবে? আমার মাইন্ড এখন ফ্রেশ, কোনো প্রেশার নেই। এটা পড়ার পর তারপরে ম্যাচ করে দেখবো যে কার সাথে সর্বোচ্চ ম্যাচ খায়। উনি বলতেছেন সাইকোলজিস্ট ফ্রাঙ্কোইস সুমেলসফেন্ডার স্পেকুলেটস দ্যাট আওয়ার ওভার কানেক্টেড লাইফস্টাইলস মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোরডেম। যে অল্প অনুবাদ বুঝে সেটা বুঝতে পারছে যে উনি বর্ণনা করছেন যে আমাদের যে ওভার কানেক্টেড লাইফস্টাইল, এটা হচ্ছে কি বিরক্তি ভাবের নতুন একটা উৎস, মানে একটা কারণ। In modern human society there is a lot of overstimulation but still a lot of problems finding meaning. এই ফাইন্ডিং মিনিং এর অর্থ অনেকে জানবে না। স্বাভাবিক, এই ভাষার সাথে সে মানে অ্যাডজাস্টেড না। আপনি হাই স্কুল কলেজে যে ইংলিশ পড়ে আসছেন, আপনি সত্য করে বলেন তো সেই ইংলিশ কি আপনি আইএলটিএস রিডিং এ পাচ্ছেন? এখন তো পেয়েছেন। সম্পর্ক কোথায়? নাই। সম্পর্ক হচ্ছে কি ইউটিউবের ভাইরাল টিচারদের পিছনে। এই ভিডিও দেখলে আপনি 9 পেয়ে যাবেন, ওগুলোর পিছনে। ওগুলো ছাড়েন, নিজের প্রতি নিজে একটু নজর দেন। এখন ওয়ার্ল্ডটা সহজ, আপনার টেকনোলজি আছে, আপনার ডিকশনারি আছে, সব কিছু এখন সহজ। আপনি সার্চ দেন, এটার অনুবাদ খুঁজেন, অনুবাদ না পারলে স্যারকে জিজ্ঞেস করেন। টাকা খরচ করে ভর্তি হন, আপনি স্যারদেরকে জিজ্ঞেস করেন, এটা তো আপনার ব্যর্থতা। ইন মডার্ন হিউম্যান সোসাইটি দেয়ার ইজ এ লট অফ ওভার স্টিমুলেশন। ওভার স্টিমুলেশন তো আমি জীবনে শিখি নাই, আমি নিজেই তো জানি না ওভার স্টিমুলেশন মানে কি। ওভার অর্থ এক্সট্রা, স্টিমুলেশন মানে শক্তি, মানে আমাদের সমাজে অনেক শক্তি আছে। আমার অনুবাদ ভুল হতে পারে, কিন্তু কাছাকাছি তো হয়ে গেছে। বাট স্টিল এ লট অফ প্রবলেমস ফাইন্ডিং মিনিং, কিন্তু এখনো অনেক সমস্যার সমাধান করার বাকি। ফাইন্ডিং মিনিং মানে হচ্ছে কি এটা এখনো খুঁজে বের করতে পারে নাই মানুষ, এটার অর্থটা কি, মানে এটা সমাধান মানুষ বের করতে পারে নাই। তখন ফাইন্ড অর্থ তো খুঁজে বের করা, মিনিং মানে অর্থ বের করা। তো আপনি কিভাবে অনুবাদ করবেন এটা? সো এখন আমি অনুবাদ করলাম কিভাবে? কারণ সিমিলার লাইন আমি লাইফে কয়েকবার পড়েছি। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড আই। সো
ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, বলছে কি ইয়েট আমরা কাজ করি, ইনস্টেড অফ মানে কি পরিবর্তে, আর বেশি বেশি মানসিক শক্তি পাওয়ার পরিবর্তে, সিক মানে অনুসন্ধান করা, বেশি বেশি মানসিক শক্তি অনুসন্ধান না করে পারহ্যাপস উই শুড লিভ আওয়ার ফোনস অ্যালোন, আমাদের উচিত কি মোবাইলটাকে ফেলে রাখি, এন্ড ইউজ বোর্ডেম টু মোটিভেট আস, বোর্ডেমটাকে, বোর্ডেম অর্থ বিরক্তি ভাব, বোর্ডেমটাকে আমরা মোটিভেশন করার জন্য নিতে পারি, মোটিভেট আস টু এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ল্ড ইন এ মোর মিনিংফুল ওয়ে। আমরা কাজ করি মোবাইল ফোনটাকে ফেলে রাখি আর এই বিরক্তি ভাবটাকে নিজেকে মোটিভেশন করার কাজে লাগাই, যাতে আমরা পৃথিবীর সাথে একটু অর্থবহভাবে সুন্দরভাবে নিজেকে এঙ্গেজ করতে পারি। গোবর ভালো জিনিসটা খারাপ জিনিস, এত তাড়াহুড়ো করে ভালো বলা যাবে না, যদি কেউ মুখে ইটা মারে তো কি বলবেন ভালো, ডিপেন্ডস বলবেন, ডিপেন্ডস, কলম ভালো না খারাপ ডিপেন্ডস, কলম দিয়ে যদি মারি খারাপ, কলম দিয়ে যদি আপনাকে সিগনেচার দিয়ে যদি আপনার ভিসা অ্যাপ্রুভ করে দেই তাহলে ভালো, ঠিক আছে না, ডিপেন্ডস। কি বলতেছে এখানে যে আমাদের উচিত বিরক্তি ভাবটাকে কাজে লাগাইয়া পৃথিবীর সাথে একটা সম্পর্ক। এখন ফ্যান কেন আবিষ্কৃত হইলো? মানুষের গরম লাগে, তাহলে সমস্যা থাকার কারণেই তো সমাধান আসছে, তাই না? উনি কি বলছেন, বিরক্তি ভাবে বিরক্তি হবেন না। আমরা লাইফে সবসময় কি কারেক্ট মানুষ চাই, বিয়ের বেলায় পারফেক্ট চাই, সবকিছুতে পারফেক্ট, কিন্তু কেউ তৈরি করবে না, সবাই পারফেক্ট চায় কিন্তু সে নিজে পারফেক্ট কিনা এটা দেখে না, দ্যাটস দ্য প্রবলেম। তো উনি বলছেন নেগেটিভটাকে নেগেটিভ ধরে নেবেন না, আপনি আপনার গায়ে গরম লাগতেছে, ফ্যান নাই, আপনি ফ্যান বানায় ফেলেন। বিরক্তি লাগতেছে, বিরক্তি ভাবটাকে আপনি কাজে লাগিয়ে মোবাইলটাকে রাখেন, রেখে পৃথিবীর সাথে নিজেকে একটু কানেক্ট করেন, এটাই বলছেন উনি। ওকে, সো যা পড়লাম তা মনে রাখলাম। এখন লিস্ট অফ হেডিং এর অপশন তো আগে থেকে আমি পড়ি নাই, পড়েছি, তাহলে আমরা লিস্ট অফ হেডিং এর এখন অপশনগুলো পড়বো, পড়ার পর সর্বোচ্চ যার সাথে মনে হবে ম্যাচ খেয়েছে তাকে অ্যান্সার দিব, তারপরে আবার সেম ভাবে নেম ম্যাচিং এর অ্যান্সার দিব। বোর্ড মানে বিরক্তি ভাব, বিরক্তি বিরক্তি, ওই যে বিরক্তি না মানুষ, আমরা একটু বোরিং বোরিং লাগে, ডিসগাস্টিং। দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডেম, মনে হয় এটা আনসার। দ্য প্রোডাক্টিভ আউটকামস, প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল, সৃজনশীল, ভালো ভালো ফলাফল আসে, দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডেম, বিরক্তি ভাব থেকে কি ভালো ফলাফল আসতে পারে, এইটা কি বলেছে? না, বলে নাই। হোয়াট টিচার্স ক্যান ডু, হবে না, টিচার নিয়ে কথা বলেনি। এ নিউ এক্সপ্লেনেশন এন্ড এ নিউ কিউর ফর বোর্ডেম, নিউ এক্সপ্রেশন মানে নতুন ব্যাখ্যা, আর নিউ কিউর মানে নতুন প্রতিকার ফর বোর্ডেম, বিরক্তি ভাবের নতুন ব্যাখ্যা এবং নতুন সমাধান। কি মনে হয় হতে পারে? হতে পারে, কারণ উনি বলেছেন নতুন কারণ কি, ওভার কানেক্টেড লাইফস্টাইল, আবার নতুন সলিউশন কি বলেছেন, মোবাইল ফোন রাখো আর পৃথিবীর সাথে এঙ্গেজ করে, একটা হতে পারে, কারণ বাকি অপশন তো পড়ি নাই। এখন ধরেন আমি উত্তর আগে থেকে জেনে আসছি, টিচাররা তো উত্তর আগে থেকে জানে, এখন বলে ফেলে এই তো উত্তর শেষ, আর বাকিগুলো পড়বো না, এটা হচ্ছে গিয়ে একটা বাটপাড়ি, আপনি পড়তে হবে। এটা হতে পারে যে এটা থেকে ভালো অপশন আছে। প্রবলেমস উইথ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডেম, একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ শব্দের অর্থ বারবার কিন্তু অ্যাপ্রোচটা আসবে, দেখুন অ্যাপ্রোচ মানে পদ্ধতি বা পন্থা বা পদ্ধতি। বিরক্তি ভাব নিয়ে একটা সায়েন্টিফিক পদ্ধতির প্রবলেম, এটা নিয়ে আমরা কোনো আলোচনা পাইনি। পটেনশিয়াল ডেঞ্জার রাইজিং ফ্রম বোর্ডেম, পটেনশিয়াল ডেঞ্জার সম্ভাব্য বিপদ বলেছে কিছু? বলে নাই। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডেম, বিরক্তি ভাবের বিভিন্ন ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেনি। এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোর্ডেম, এইটাও হবে না, কারণ এজ গ্রুপ উল্লেখ থাকতো যে এই এজ গ্রুপের মানুষগুলো সবচেয়ে বেশি বিরক্তি ভাব দিয়ে আক্রান্ত হয়, এটা বলেছে? বলে নাই। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডেম, বিরক্তি ভাব দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত কারা হয়েছে, বলেছে? বলেছে যে ওই মানুষ বলেছে? বলে নাই। এখন আপনারা বলেন সর্বসম্মতিক্রমে আপনারা কাকে আনসার দিবেন? 3 নম্বর, তার মানে আপনাদের জি নম্বর প্যারাগ্রাফের আনসার হচ্ছে 3 নম্বর। এখন আসেন নেম ম্যাচিং এর সেম একই, নেম ম্যাচিং এর অপশনগুলো আমরা একটু পড়ি। 23 নম্বর প্রশ্ন উত্তর দিব কিন্তু। The way we live today may encourage boredom, বর্তমানে আমরা the way we live today, আমরা বর্তমানে যেভাবে জীবন যাপন করি সেটা বিরক্তি ভাবকে এনকারেজ করতে পারে। এনকারেজ অর্থ উৎসাহিত করা বা বৃদ্ধি করা হয়, এটা হতে পারে কি পারে না, কি মনে হয়? উনি বলেছেন কিন্তু ওভার কানেক্টেড লাইফস্টাইল হতে পারে, এটা আনসার হতে পারে, নাকচ করব না, এটা সম্ভাবনা আছে, কারণ উনি বলেছেন the way we live today, আমরা কিভাবে লাইফ বর্তমানে লিড করি, বলে নাই। ওভার কানেক্টেড লাইফস্টাইল ইজ এ নিউ সোর্স অফ বোর্ডেম, বলে নাই। এটা হতে পারে। এখন কারো কাছে মনে হচ্ছে হতে পারে, কারো কাছে মনে হচ্ছে হতে পারে না, এই ডিফারেন্সটা হওয়ার কারণটা কি?
তখন বুঝবেন যে আসলে আমি পারি কেন আর কেন পারি না। কারণ সবাই থিঙ্কিং সেম না, সবাই অ্যানালিটিক্যাল এবিলিটি সেম না। এই জায়গায় হচ্ছে কি কেউ 9 কেউ 5। আপনি কি মনে করেন শুধু ইংলিশ দিয়ে হয়ে যাবে? ইম্পসিবল। শূন্যস্থানের আনসার আপনি আনসার কি দিয়ে দিচ্ছেন? ইংলিশ নলেজ দিয়ে। কিন্তু লিস্ট অফ হেডিং, এমসিকিউ, প্যারাগ্রাফ ম্যাচিং এগুলো আনসার দিতে হলে ইংলিশের পাশাপাশি আপনার অ্যানালিটিক্যাল স্কিল লাগে। কোনো বক্তা, কোনো টিচার যখন সে ইউটিউবে ভিডিও আপলোড দিবে সব কখনো বলবে না যে আইএলটিএস ভালো করতে হলে অ্যানালিটিক্যাল স্কিল লাগবে। এটা প্রাইভেট ক্লাসে নিয়ে গিয়ে বলবে, কারণ আগে বললে তো স্টুডেন্ট আসবে না। তাহলে আগে বলতে হবে কি, এই আসেন টেকনিক কিছু দেখাই দিব, আপনি 6.5 তুলে ফেলবেন। এটা বললে স্টুডেন্ট আসবে। আসার পরে কিন্তু আবার পরে দেখবে যে স্যার বলছে না, শব্দের অর্থ তো বেশি জানতে হবে, গ্রামার জানতে হবে। দ্যাটস দ্য রিয়েলিটি। আচ্ছা, one sort of boredom is worse than all the others. এক ধরনের বিরক্তি ভাব অন্য বিরক্তি ভাব থেকে বেশি খারাপ। এটা কিছু বলেছে, কম্পেয়ার করেছে? মানে এক ধরনের বিরক্তি ভাব অন্য কি সর্ট অফ মানে প্রকার, সর্ট অফ প্রকার, এটা শর্ট না শর্ট, সর্ট অফ মানে প্রকার ভেদ, সর্ট অফ মানে এক ধরনের বিরক্তি ভাব অন্য সকল বিরক্তি ভাব থেকে বেশি ডেঞ্জারাস বা খারাপ বলেছে, এটা কিন্তু বলে নাই। লেভেলস অফ boredom may fall in the future. বিরক্তি ভাবের লেভেলটা ভবিষ্যতে কমে যেতে পারে, বলেছে কিছু? বলে নাই। Trying to cope with boredom can increase its negative effects. Cope with মানে কি? খাপ খাওয়ানো। আপনি যদি বিরক্তি ভাবের সাথে খাপ খাওয়াতে চান তাহলে কি করতে পারে? এটা নেগেটিভ ইফেক্ট আরো বাড়তে পারে। এরকম কিছু বলেছে? বলে নাই। Boredom may encourage us to avoid an unpleasant experience. Boredom may encourage us, বিরক্তি ভাব আমাদের কি করতে পারে? উৎসাহিত করতে পারে to avoid, পরিহার করার ক্ষেত্রে an unpleasant experience, অপছন্দনীয় কোনো অভিজ্ঞতা থেকে আমাদেরকে বাঁচায় রাখে। এরকম কিছু বলেছে? কিছুটা হয়তো বা হতে পারে। উনি বলেছেন না যে ওয়ার্ল্ড, তবে বলেন নাই, ডিরেক্টলি বলেন নাই। বলছে বরংস আমরা মোবাইল রেখে কি করতে পারি? পৃথিবীর সাথে আর নিজেকে মোর মিনিংফুল ওয়েতে এঙ্গেজ করার চেষ্টা করতে পারি। তো উনি বলেন নাই যে আনপ্লিজেন্ট ইয়ের থেকে বাঁচাবে, এরকম কিছু বলেন নাই। সুতরাং এটার আনসারটা কি হবে? এ। তাহলে 23 নম্বর এ। এখন ধরেছি যেহেতু আরেকটা প্যারাগ্রাফ মিনিমাম আজান দেওয়ার আগ পর্যন্ত আরেকটা প্যারাগ্রাফ দেই আপনাদের। এমন প্যারাগ্রাফ ধরবো যেটাতে এক দিলে অন্তত 2 ভাগে। শূন্যস্থান বাদ, শূন্যস্থান আমি আলোচনা করব না, কারণ হায়ার লেভেল টপিকের সাথে লোয়ার লেভেল টপিক আলোচনা করার দরকার নেই, এটা অনেক আলোচনা হয়েছে। এখন ধরেন এখান থেকে আরেকজনের ব্যক্তির নাম দিব, আমি একে বাদ দিয়ে দিব, ওই জন স্টুড, কারণ তার নাম রিপিট হয়েছে। ডি এবং ই তে তার নাম আছে। ডি আর ই কিন্তু বড় প্যারাগ্রাফ, খেয়াল করে দেখেন। আপনাকে মাইন্ড সেট করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে কোন প্যারাগ্রাফে কতটা উত্তর আছে। বোঝা যায় অভিজ্ঞতার মূল্য আছে। আপনি বেশি প্যাসেজ সলভ করেছেন, বেশি অ্যানালাইসিস করেছেন, অবশ্যই আপনি অন্যদের থেকে ভালো জানবেন। এখন আসেন পিটার টুহাই এবং থমাস গোডস। এই দেখেন থমাস গোডস আছে। থমাস গোডস আর কোথাও নাই, থমাস গোডস আর কোথাও নাই। এখন লিস্ট অফ হেডিং এর অপশনগুলো তো পড়েছি, কিন্তু ফুল তো মনে থাকবে না, আবার গিয়ে একবার পড়ে নিব দরকার হলে, আমার উত্তর বের করা দরকার। By asking people about their experience of boredom, Thomas Götz and his team at the University of Konstanz in Germany have recently identified 5 distinct types: indifferent, calibrating, searching, reactant and apathetic. এই লাইন পড়ার পরে তো মনে হইল যে কিছু একটা মনে হয়, এই যে সে ধরতে পারছে যে মূল ক্লাসিফিকেশনটা তার মাথায় ছিল। এখন আপনি বলবেন স্যার আপনি এক লাইন পড়লেন পরে এখন আনসার দিয়ে দিচ্ছেন। আমি এক লাইন পরে আনসার দিচ্ছি, কথা এরকম কারেক্ট না। অপশনটা এখন এটা আমার একটা অ্যাডভান্টেজ যে এই প্যাসেজটা তো আমি আগে পড়িয়েছি, তো আমার অপশনগুলো মাথায় আছে। থমাস গডস এবং তার টিমে কি করেছে যে 5 ধরনের টাইপ, এই বিরক্তি ভাবের 5টা ধরন আবিষ্কার করেছে। নাম কি এগুলো? ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, সার্চিং, রিঅ্যাক্টেন্ট এন্ড অ্যাপাথেটিক। তাহলে এই দেখেন এইটার অপশন কোন অপশনের সাথে ম্যাচ খেয়েছে দেখেন। Creating a system of classification for feelings of boredom. তাহলে ক্লাসিফিকেশন পেয়েছেন তো, 5 ধরনের ক্লাসিফিকেশন পেয়েছেন না? একটু পরে দেখা যাবে যে উনি কিভাবে এই ক্লাসিফিকেশন করেছেন এর ডিটেইলস দেওয়া আছে। কিন্তু এই প্যারাগ্রাফটা একটু পড়তে হবে, কারণ এখানে একটা নেম ম্যাচিংও আছে। যেহেতু আমি আপনাদেরকে আলোচনা করছি এই হিসেবে একটু আগে দেই। This can be plotted on 2 axes, one running left to right which measures low to high arousal, and the other from top to bottom which measure how positive or negative the feeling is. মানে গ্রাফ তৈরি করে না, গ্রাফের মাধ্যমে একদিকে যে
শক্তির পরিমাণ, এক্সাইটমেন্টের পরিমাণ দিবে, আরেক দিকে দিবে হচ্ছে নেগেটিভ না পজিটিভ ফিলিংস আছে সেটার একটা এক্স এরকম দিবে, এক্স ওয়াই। আচ্ছা, intriguingly, God has found that while people experience all kinds of boredom, they tend to specialize in one. আচ্ছা, লাইফে কি কখনো কোনো মুহূর্তে আসে না একসাথে কয়েক ধরনের বিরক্তি ভাব আসে? এক তো তাপমাত্রা হাই, দুই হচ্ছে আমার কথা বোরিং লাগতেছে, হয় না? তিন হচ্ছে গিয়ে পাশে যে বসছে সে শাহবাগী গন্ধ করে, এটা হতে পারে না? তার মানে 5-6 ধরনের বিরক্তি ভাব আসতে পারে, সেখান থেকে একটাকে আপনার বেশি বিরক্ত মনে হবে। ধরেন এই মুহূর্তে 5 ধরনের বিরক্তি ভাব আপনার চলে আসলো, এখন আপনি চাইবেন যে, এখন আমি জিজ্ঞেস করলাম লিসেন 5 ধরনের মানে বিরক্তি চলে আসছে আপনার কাছে, এখন আপনাকে বললাম দেখেন আমি গরিব মানুষ, একটা সমাধান করতে পারবো, তখন আপনি অবশ্যই সবচেয়ে বেশি যে ইরিটেটিং যেটা, এটাকে সমাধান করার চেষ্টা করবেন। তুমি এটাই বলতেছেন যে 5 ধরনের, ওই টেস্টে 5 ধরনেরই অনুভূতি তাদের ছিল, কিন্তু তখন কি করে মানুষ একটার উপরে স্পেশালাইজ করে। আচ্ছা, of the 5 types the most damaging is reactive boredom. শেষ, এইখানে পড়ার পর একটা আনসার পেয়ে গেছি। ভালো করে লাইনটা বুঝেন, of the 5 types, 5 টাইপের মধ্যে মোস্ট ড্যামেজিং, সবচেয়ে ক্ষতি করে কে? রিঅ্যাক্ট্যান্ট। এখন আপনারা অপশনগুলো পড়েন, আমি মনে করি যে আপনারা সবাই এখানে আনসার বুঝতে পারবেন কোনটা। শিওর তো? বাকি সবাই এগ্রি তো? দ্যাটস কারেক্ট। One sort of boredom is worse than all of the others. এখন আপনি বলবেন স্যার এভাবে তো লেখে নাই, মোস্ট ড্যামেজিং মানে সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ক্ষতিকর মানে বাকি সকলের থেকে ক্ষতিকর বলেছে তো। অফ দ্য 5 টাইপস, 5 ধরনের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে কি সে। সো এই হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। এখন স্ট্র্যাটেজি কখনোই কারেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার স্কিল ডাউন থাকে। সো স্কিলটা বারবার বলছি, স্কিলটা কি? প্রশ্ন বোঝার প্রতি নজর দেন, আপনার শব্দের অর্থ পরিমাণ বাড়ান, অনুবাদ নিয়ে কাজ করেন, দ্যাটস ইট, আর কিছু বলার নাই। আল্লাহ হাফিজ।